সাম্প্রদায়িক সম্প্রীতি এটা রাজ্যে খুবই দরকার। এই দেশটা আমাদের সবার, নানা ভাষা, নানা মত, নানা পরিধান। আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। এই নরেন্দ্র মোদী অনেক কথা জোরকে দাঙ্গা টাঙ্গা দিয়ে এবার মানুষ মনে করেছে হারানো দরকার, তাই মানুষ হারিয়েছে। পশ্চিমবঙ্গের আরজি করে ডাক্তার তরুণীর কর্মক্ষেত্রে নারকীয়ভাবে মৃত্যু। মেয়েটার স্বপ্নকে ভেঙে চুরমার করে দেয় মানুষের বিকৃত মানসিকতা। সেই লালসার শিকার হতে হয়েছিল মেয়েটাকে। তার মৃত্যুর পর উই ওয়ান্ট জাস্টিস এই শহর এই স্লোগানে মুখরিত হয়েছিল। এই উই ওয়ান্ট জাস্টিস শুধু শহর কলকাতা নয়, দেশ এমনকি বিদেশের মাটিতেও ছড়িয়ে পড়েছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকেই বলছেন যে বাংলার মেয়েদের কোনো নিরাপত্তা নেই। বাংলার মুখ্যমন্ত্রী মহিলা হয়েও মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ। বাংলার শাসন ব্যবস্থার নাকি পরতে পরতে দুর্নীতি রয়েছে। কিন্তু এই বাংলা নিয়ে যারা সবচেয়ে বেশি অভিযোগ করছে সেই বিজেপি, যেখানে যেখানে ক্ষমতায় আছে, সেই রাজ্যগুলোতে মহিলারা আদৌ নিরাপদ তো? বিশেষত যদি আমরা উত্তরপ্রদেশের কথা বলি, যেখানে মেয়েদের ওপর অত্যাচার হলেই তো সেখানকার প্রশাসন ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করে দেয়। এই উত্তরপ্রদেশে আবার উচ্চবর্ণের লোকেরা মেয়েদের সঙ্গে নোংরা কাজ করলেও যেন বিষয়টা হয়ে দাঁড়ায় যে 7 খুন মাফ। এই উত্তরপ্রদেশে নারী সুরক্ষা নিয়ে কথা বললে উন্নয়নের কথা না বললেই নয়। বিজেপি নেতার অন্যায় ঢাকতে রীতিমতো ষড়যন্ত্র করা শুরু হয়ে গিয়েছিল। আজকের ষড়যন্ত্রের এই এপিসোডে সেই উন্নাও কাণ্ড নিয়েই আপনাদের সঙ্গে কথা বলবো। আপনাদের সঙ্গে রয়েছি আমি অহনা। সালটা 2017। সেই সময় অপহরণ করা হয় এক মেয়েকে। এরপর তার উপর চলে নারকীয় অত্যাচার। ওই সময় ডিসেম্বর মাসে ঘটেছিল এই নারকীয় ঘটনা। মেয়েটির সঙ্গে দুজন চরম নোংরামি করেছিল। কিন্তু এখানে পুলিশের ভূমিকা কি ছিল? না নীরব দর্শকের। যে বিজেপি এত গলা ফাটায় এই বলে যে বাংলায় পুলিশ মমতা ব্যানার্জির দলদাসে পরিণত হয়েছে, সে বিজেপি দলটা কি কখনো নিজেদের দিকটা দেখেছে? কারণ এই ঘটনা সামনে আসার পর প্রায় 3 মাস কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। পরে অভিযুক্তদেরকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারির 10 দিনের মাথায় জামিনও পেয়ে যায় এক অভিযুক্ত। আর এক অভিযুক্ত তাকে পুলিশ পলাতক দেখিয়ে দেয়। নিজেকে বিচার পাওয়ানোর স্বপ্ন দেখছিলেন সেই নির্যাতিতা। সে কিন্তু হেরে যেতে চায়নি। তাই পুলিশ শত নিষ্ক্রিয় হলেও আদালত এবং বিচার ব্যবস্থায় মেয়েটার ভরসাটা অন্তত ছিল। এত কিছুর পর মামলার শুনানিতে হাজিরা দিতে যখন সে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, সেই সময় রায়বেরেলি যাওয়ার জন্য বৈশ্বর বিহার রেল স্টেশনে যাচ্ছিলেন নির্যাতিতা। এখানেই তো আসল ষড়যন্ত্র সামনে আসে। যাতে নির্যাতিতা সাক্ষী দিতে যেতে না পারেন, তাই মাঝ রাস্তায় তাকে শেষ করে দেওয়ার যাবতীয় প্রস্তুতি সেরে ফেলা হয়। শরীরের ক্ষত কোনো রকম সারিয়ে যখন নির্যাতিতা মনের জোরে বিচার চাইতে যাচ্ছেন, তিনি জানতেন না যে তার এই চাওয়াটাই হয়তো জীবনে একটু বেশি চাওয়া হয়ে দাঁড়াবে। বৈশ্বর বিহার রেল স্টেশনে যাওয়ার পথে নির্যাতিতার রাস্তা আটকে বাধা দেয় কয়েকজন। এখানেই শেষ নয়, প্রথমে তাকে বেধড়ক মারধর করা হয়। নারকীয়তা কাকে বলে দেখুন, কিছুই তো এখনো পর্যন্ত বলিনি আপনাদেরকে। এরপর তার গায়ে রাসায়নিক ঢালা হয়। জীবন্ত অবস্থায় তাকে শেষ করে দেওয়া হয় এইভাবে, এই নৃশংসভাবে। নিজেকে বাঁচানোর জন্য মেয়েটা তখন ছটফট করছে, অনেক চেষ্টা করেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে ওই অবস্থাতেও প্রায় 1 কিলোমিটার দৌড়ে যান নির্যাতিতা। সেই অবস্থায় তাকে দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। তাকে উদ্ধার করে লখনৌর এক হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের সুপার জানান, নিগৃহীতার শরীরের প্রায় অধিকাংশই, প্রায় 90%। এরপর
রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে গ্রিন করিডোরের মাধ্যমে তাকে দিল্লির সফদরজং হাসপাতালে নিয়ে যাওয়া হয়, আর সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে বাধ্য হয় নির্যাতিতা। উন্নাও কাণ্ডে নির্যাতিতার পরিবারের উপরে মামলা তুলে নেওয়ার জন্য চাপ আসতে থাকে, কিন্তু পরিবার তখন বিচার চাইতে অনড়। তাই পরিবারের চাপ এবং বিরোধীদের প্রবল চাপের মুখে পড়ে কেন্দ্রের কাছে সিবিআই তদন্তের আবেদন করতে এক প্রকার বাধ্যই হয়েছিল উত্তরপ্রদেশ সরকার। এরপর তদন্তভার যায় সিবিআই এর হাতে। রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি অরবিন্দ কুমার নিজেই খবর জানান। যোগী সরকার ওই দুর্ঘটনার তদন্তের জন্য একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করে দিয়েছিল। এই বিশেষ তদন্তকারী দলের শীর্ষে ছিলেন রায়বরেলির পুলিশ সুপার শশী শেখর সিং। এই দুর্ঘটনা যে শুধু নির্যাতিতার প্রাণ কেড়েছিল তা নয়, এই ঘটনায় তার পরিবারের দুজনেরও মৃত্যু হয়। নির্যাতিতার পরিবারের দাবি ছিল জেলে বসে পরিকল্পনা করেন অভিযুক্ত বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার। নির্যাতিতার পরিবারের দাবি মেনেই কুলদীপ ও তার ভাই মনোজ সহ 4 জনের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে পুলিশ। এই দুর্ঘটনার পর বেশ কয়েকটা প্রশ্ন সামনে আসে, যাকে কেন্দ্র করে ষড়যন্ত্রের তত্ত্ব আরো দৃঢ় হয়। প্রথমত, নির্যাতিতা ও তার পরিবারকে নিরাপত্তা দেওয়ার জন্য যে রক্ষীদের দেওয়া হয়েছিল, দুর্ঘটনার দিন তারা ছিলেন না কেন? দ্বিতীয়ত, মেয়েটিকে যে ট্রাক ধাক্কা মারে কেন তার নাম্বার প্লেট কালো রং দিয়ে ঢাকা ছিল? তার মানে বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গারের ক্ষমতা কতটা বুঝতে পারছেন যে জেলে বসে পুরো সিনেম্যাটিক ভাবে এই হত্যার ছক সে কষেছিল। মেয়েটির ওপর নির্যাতন এবং দুর্ঘটনার নাম করে তাকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্রের জন্য মূল অভিযুক্ত ছিলেন এই বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গার। মেয়েটির গায়ে পর এটা প্রমাণ করার চেষ্টা করা হয় যে মেয়েটা নিজের ইচ্ছাতেই নাকি এই কাণ্ড ঘটিয়েছে। ক্ষীণ নৃশংস। মেয়েটির অভিযোগ ছিল 2017 সালে চাকরির জন্য বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গারের বাড়িতে গিয়েছিলেন। সেখানে তাকে একা পেয়ে তার সঙ্গে নোংরামি করেছিলেন বিজেপি বিধায়ক। এই কুলদীপ সেঙ্গারের হাত এত দূর পর্যন্ত লম্বা ছিল যে মেয়েটির বাবা অভিযোগ জানাতে গেলে পুলিশ আটক করে তাকে। এরপর কুলদীপ সেঙ্গারের লোকজন এত মারধর করে যে মেয়েটির বাবা প্রাণ হারান। বুঝতে পারছেন পড়তে পড়তে ষড়যন্ত্র ঠিক কাকে বলে? এরপর নির্যাতিতার কাকার অভিযোগের ভিত্তিতে কুলদীপ সেঙ্গারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। এফআইআর এর নাম ছিল তার ভাই মনোজ এবং আরো 8 জনের। এই সময় বিচার চাইতে আদালতের উদ্দেশ্যে রওনা হলে রায়বরেলি যাওয়ার পথে নির্যাতিতার সঙ্গে এই দুর্ঘটনা ঘটে। প্রথমে তার গাড়িতে ধাক্কা মারা হয়, তারপর তার গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। কংগ্রেস, সমাজবাদী পার্টি সহ বিভিন্ন পক্ষ থেকে এই ঘটনাকে ষড়যন্ত্র বলে আখ্যা দেওয়ায় উত্তরপ্রদেশ পুলিশের উপরে কিন্তু প্রবল চাপ পর্যন্ত তৈরি হয়। যদিও এতে বিতর্ক যে পিছু ছাড়বে তা নয়, কিন্তু কোন রকম কোনো ব্যবস্থা নিতে না পেরে এই কুলদীপকে দল থেকে বহিষ্কার করা হয়। কিন্তু সেই সিদ্ধান্ত নিতে আপনাদের কি মনে হয় বিজেপি অনেকটা দেরি করে ফেলেছিল না? সেই প্রশ্ন কিন্তু উঠেছিল। কুলদীপ সেঙ্গার উত্তরপ্রদেশের বঙ্গারমাও থেকে 4 বারের জয়ী বিজেপি বিধায়ক ছিলেন। আদালতও তাকে দোষী সাব্যস্ত করে। 2018 সালের 3রা এপ্রিল একটি ভুয়ো বেআইনি নির্যাতিতার পরিবারকে সেঙ্গারের বিরুদ্ধে যে নোংরামির অভিযোগ তুলে নেওয়ার জন্য রীতিমতন সেঙ্গারের লোকজন চাপ দিতে থাকে। নরেশ তিওয়ারি, ব্রিজেশ যাদব, শুভম সিং, এই 3 জন মেয়েটিকে তুলে নিয়ে গিয়ে তার সঙ্গে নোংরামি করেছিলেন, কিন্তু পুরো বিষয়টাকে বলা হয়েছিল নিছক দুর্ঘটনা। দিল্লি হাইকোর্টের তরফে উন্নাও মামলার বিচারের জন্য এইমস হাসপাতালে গিয়ে শুনানি চালানোর নির্দেশ দেওয়া হয় বিশেষ আদালতকে। 2017 সালে উত্তরপ্রদেশের উন্নাও মামলার শুনানি ক্যামেরাবন্দি করা হলেও তা জনসমক্ষে বা সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরা হয়নি। এইমসের জয়প্রকাশ নারায়ণ অ্যাপেক্স ট্রমা সেন্টারে অস্থায়ী আদালত গড়ে তোলার নির্দেশ দেন জেলা বিচারক ধর্মেশ শর্মা। তার আগে সুপ্রিম কোর্ট দিল্লি হাইকোর্টকে এই মামলায় নিম্ন আদালতের বিচারককে এইমসে গিয়ে বিশেষ শুনানির জন্য সিদ্ধান্ত নিতে বলেছিলেন।
এর ফলে হাসপাতালে থাকা নির্যাতিতার বয়ান নেওয়ার ক্ষেত্রে সুবিধা হতো। এছাড়াও উন্নাও কাণ্ডের সঙ্গে জড়িত আরো 4টি মামলাও দিল্লির একটি বিশেষ আদালতে স্থানান্তরিত করে সুপ্রিম কোর্ট। প্রতিদিন সেই সব মামলার শুনানির নির্দেশ দিয়ে 45 দিনের মধ্যে শুনানি শেষ করার কথা বলেছিল শীর্ষ আদালত। ওই তরুণীর বাবাকে হত্যার মামলাতেও অভিযুক্ত কিন্তু এই কুলদীপই। এই মামলায় কুলদীপ ও তার ভাইয়ের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। আবার দেখুন, এই ঘটনায় এক পুলিশ কর্মী জড়িত সেই অভিযোগও কিন্তু সামনে এসেছিল। ওই নির্যাতিতার মৃত্যুর আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন বিজেপি বিধায়ক ছিল তাদের পারিবারিক বন্ধু। তিনি নিজে ও তার বোনেরা সেঙ্গারকে ভাই বলে ডাকতেন। কি ভাই? বোনের সম্মান রক্ষা করার বদলে তার সম্মান হানি করতে 2 মিনিট ভাবলেন না। কতটা বিকৃত লালসা, বিকৃত মানসিকতা হলে এই ধরনের কাজ করা যায়। 2019 সালের 23 এপ্রিল প্রকাশিত একটি সাক্ষাৎকারে জানা গিয়েছিল যে ওই তরুণী তখন জানিয়েছিলেন যে তাকে ঘরের ভিতরে যেতে বলা হয়, যে ঘরে সেঙ্গার তার সঙ্গে নোংরামি করেছিলেন। এরপর তাকে বলা হয় যে সে যদি এই নিয়ে মুখ খোলে তাহলে তার বাবা এবং পুরো পরিবারকে শেষ করে দেওয়া হবে। ভয়ের চোটে প্রথমে তিনি কাউকে কিছু বলেননি। এরপর এই সেঙ্গারের কয়েকজন লোক মেয়েটিকে ফের অপহরণ করে। তারা আবার করে নোংরামি করে একজনের কাছে বিক্রি পর্যন্ত করে দেয়। সেখান থেকে তাকে উদ্ধার করা হয়। উন্নাও জেলার 4 বারের নির্বাচিত বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গারকে 2019 সালের অগস্ট মাসে দল থেকে বহিষ্কার করা হয়। নোংরামি মামলা ছাড়াও তার বিরুদ্ধে আরো 4টি মামলার বিচার চলে। এই ঘটনার পর প্রাণে বেঁচে যাওয়া নির্যাতিতার বাবার দায়ের করা অবৈধ আগ্নেয়াস্ত্রের মামলা, বিচার বিভাগীয় হেফাজতে থাকাকালীন তার বাবার মৃত্যু, নিগৃহীতা এবং তার পরিবারকে শেষ করে দেওয়া, এই সমস্ত মামলাও চলে। 28শে জুলাই নির্যাতিতার গাড়ির দুর্ঘটনায় ট্রাকের নাম্বার প্লেটে বিভ্রান্তি খুঁজে পান তদন্তকারীরা। ট্রাকের মালিক দেবেন্দ্র সিংকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালিয়ে জানা যায় যে গাড়ি কিনে টাকা শোধ দিতে না পারায় নাম্বার প্লেটে কালি লেপে দেওয়া হয়। এজেন্সির আধিকারিকদের চোখে ধুলো দিতে এইসব কাণ্ড করা হয়। কিন্তু ওই এজেন্সির দাবি দেবেন্দ্র সিং গাড়ির সব টাকা শোধ করে দিয়েছেন। ওই গাড়িতে নো অবজেকশন সার্টিফিকেটও রয়েছে। উল্লেখ্য, সিসিটিভি ফুটেজে দেখা যায় যে রায়বারেলির লালগঞ্জ টোল প্লাজা থেকে বেরোনোর সময় ওই গাড়ির নাম্বার প্লেটে কালি লেপা ছিল না, কিন্তু দুর্ঘটনার স্থলে নাম্বার প্লেটে কালি মাখা অবস্থায় পাওয়া গিয়েছে। গাড়ির চালক এবং খালাসিকে গ্রেফতার করে পুলিশ। প্রসঙ্গত 2012 সালে দক্ষিণ দিল্লির এলাকায় ঘটা এই ধরনের একটা ঘটনা কিন্তু নিশ্চয়ই আপনাদের মনে আছে, সারা ভারতকে নাড়িয়ে দিয়েছিল। দেশ জুড়ে শুরু হওয়া ধিক্কার আন্দোলনের জেরে এই ধরনের অপরাধে শাস্তির পরিমাণ বাড়ানো থেকে শুরু করে সর্বোচ্চ শাস্তির বিধান দেওয়া সত্ত্বেও উত্তরপ্রদেশের উন্নাও কাণ্ড ফের প্রমাণ করে দেয় যে অপরাধীদের কাছে শাস্তির ভয় এখনো জোরালো হয়ে উঠতে পারেনি। বিশেষ করে তারা যদি বিজেপির কোনো বড় মাথার লোকজন হয় তবে তো 7 খুন মাফ। একটু পরিসংখ্যান এবার আপনাদেরকে বলি। এতক্ষণ তো ষড়যন্ত্র তত্ত্ব বললাম। 11 মাসে 86টি নোংরামি, শারীরিক নির্যাতনের সংখ্যা 185। না, এটা কিন্তু সম্পূর্ণ উত্তরপ্রদেশের ডাটা আমি দিলাম তা নয়। এই পরিসংখ্যান শুধুমাত্র উন্নাও জেলার। যোগীর রাজ্য যেন নোংরামির রাজধানী। এই পরিসংখ্যান সামনে আসার পর দেশ জুড়ে সমালোচনার মুখে পড়তে হয় যোগী সরকারকে। উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ থেকে উন্নাওয়ের দূরত্ব 63 কিলোমিটার, কানপুর থেকে দূরত্ব 25 কিলোমিটার। গত কয়েক বছর ধরে সেখানে বারবার হিংসার মুখে পড়তে হচ্ছে মহিলাদের। উঠে আসছে নোংরামির অভিযোগ। এই অভিযোগ জানাতে গেলে পুলিশ কখনো তা গ্রহণ করেনি, এই অভিযোগও কিন্তু সামনে আসছে। অভিযুক্তরা জামিনে ছাড়া পেয়ে নির্যাতিতাকে রাস্তায় রাসায়নিক ঢেলে দিচ্ছে, এই ঘটনাও ঘটছে। বিরোধীদের তীব্র সমালোচনার মুখে পড়তে হচ্ছে যোগী আদিত্যনাথকে। বিরোধীদের একাংশ প্রশ্ন তুলছেন যে কেন নিরাপত্তার ব্যবস্থাটা ঠিকঠাক করছে না সরকার। রাজ্যের নারী সুরক্ষার দায়িত্ব কি মুখ্যমন্ত্রী নেবেন না? এই প্রশ্ন তুলে অনেকে তার পদত্যাগও দাবি করেছে। সত্যি ভারতের কাছে উন্নাও যেন হয়ে দাঁড়ায় এক প্রকার উত্তরপ্রদেশের নোংরামির রাজধানী।
আজকের এই এপিসোড আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। সমস্ত খবরের আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও। এবং ষড়যন্ত্র আপনাদের কেমন লাগছে, কি ধরনের ষড়যন্ত্র আপনারা দেখতে চান, কমেন্ট সেকশনে সেই সমস্ত কিছু জানাতেও ভুলবেন না। हमारी नीति हमेशा दोस्ती की रही। সাম্প্রদায়িক সম্প্রীতি এটা রাজ্যে খুবই দরকার। এই দেশটা আমাদের সবার, নানা ভাষা, নানা মত, নানা পরিধান। আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। এই নরেন্দ্র মোদী অনেক কথা আছে ওর নিয়ে দাঙ্গা ঠাঙ্গা নিয়ে। এবার মানুষ মনে করেছে হারানো দরকার, তাই মানুষ হারিয়েছে।